ভাবলাম ভিনদেশি পরীকে একটু ভয় দেখিয়ে ভরকে দেওয়া যাক। আমি দরজার ছিটকিনিটা লাগিয়ে দিলাম। এক দৃষ্টিতে তাকিয়ে আছি পরীর দিকে। আমার এমন চাহনি দেখে পরী থমকে গেল। কাজল কালো চোখ দুটি বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। আমি এক পা দুই পা এগোচ্ছি তার দিকে। সে থমকে গিয়ে পিছনে যেতে লাগলো। মুখে নেই ভাষা। ভালো করে লক্ষ্য করলাম চোখের কোণে জল। এই বুঝি চলে আসবে। এক পর্যায়ে ড্রেসিং টেবিলের মাঝে ঠেকে যায় সে। আমি আরো সন্নিকটে চলে গেলাম। পরী ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। 1 মিনিট হয়ে গেল পরী সেই দৃষ্টিভঙ্গিতে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আমি সেখান থেকে শব্দহীন পায়ে এসে বিছানায় বসে তার ভয় পাওয়ার মুখটা দেখছি। মেয়েটা আসলেই অন্যরকম। ওর সবকিছুই পাগল করে দেওয়ার মতো। হুট করে পরী চোখ খুলে দেখে আমি তার সামনে নেই। পরে লক্ষ্য করলো আমি খাটের উপর বসে আছি। হাসি থামাতে পারলাম না। পরে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। মুখে একটা রাগী দৃষ্টি। এখান থেকেই পরীর প্রতি ভালোবাসার সৃষ্টি। আর পারলাম না নিজের বিরুদ্ধে লড়তে। রাগলে যে একটা মানুষকে এত সুন্দর দেখায় তা কখনো কল্পনায় ছিল না। এখন আমি কি করব? সিদ্ধান্ত তো নিয়ে নিলাম। একটুও ভাবিনি, তবে যা সিদ্ধান্ত নিয়েছি সঠিক মনে হয়। আমি 8-10টা ছেলের মতো না যে মনের কথা চেপে রেখে ডিপ্রেশনে থাকবো। এখন শুধু অপেক্ষা পরী কি বলে। অনেক আশা নিয়ে পরীকে বললাম, এদার বেঠু। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার পাশে এসে বসলো। আমি পরীর দিকে ফিরে ওর চোখের দিকে তাকিয়ে বললাম, দেখো, मैं सीधा आदमी हो, जो बात बताऊंगा सीधा सीधा बताऊंगा। जब भी मैं तुमको उस दिन देखा तभी तुमको अच्छा लगा। तुम परदेसी इसलिए मैं चुप रहा, लेकिन आज चुप रहेगा तो बाद में मेरा ज्यादा प्रॉब्लम होगा, इसलिए मैं बता दिया मैं तुमको शादी करूंगा। तुम मुझसे शादी करोगा तो बताओ, नहीं करेगा तो ये भी बताओ। पूरी आई लव यू। উত্তরটা জানার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি। প্রথমে পরীর মুখের দিকে তাকাচ্ছি না। বুঝতে পারছি না পরী কি বলবে। তবে মনের মাঝে একটা অনুশোচনা শুরু হয়েছে। সেটা হলো পরীকে এখন কেন বললাম এই কথাটা। নিশ্চয়ই উচিত হয়নি। যাই হোক, আমি তো জোর দেইনি যে আমাকে ভালোবাসতেই হবে। আর না, আমি এসব প্রেম টেম বিশ্বাসী না। তাই ডিরেক্ট বিয়ের কথা বললাম। পরক্ষণে মনে হলো পরী কথা বলতে পারে না। তার ইঙ্গিতটা তার দিকে না তাকালে কিভাবে বুঝবো? পরীর দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম। রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। বুঝতে পারলাম পরী আমার কথাই রাগ করেছে। সে এই প্রস্তাবে রাজি না। আগ বাড়িয়ে আবার বললাম, পরী। পরী আর কিছু না বলে আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিয়ে রুম থেকে চলে গেল। তারপর বললাম, যা শালা, কি হলো এটা? এখন কি করব? পরী যে এই অগ্নিমূর্তি ধারণ করেছে, এখন ওর সামনে যাওয়াই দায়। কেন যে বাবুগিরি দেখিয়ে বলতে গেলাম? আমি বা কি করব? যা বলার সরাসরি বলে দিয়েছি, অগোচরে কথা রেখে কি লাভ? যাই হোক, পরবর্তীতে কি হবে সেটা ভাবার বিষয়। ক্লান্ত শরীরটা বিছানায় ভালো করে এলিয়ে দিলাম। ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম ভাবও আর ধরা দিচ্ছে না। একবার এ পাশ তো আরেকবার অন্য পাশ। হঠাৎ মনে হলো প্লে স্টোরের কথা। সেদিন একটা অ্যাপস ডাউনলোড করতে গিয়ে নিচে স্লাইড শোতে আরেকটা অ্যাপস দেখেছিলাম। কি যেন নাম? ও হ্যাঁ, মেয়ে পটানোর 100 টিপস। মোবাইলটা হাতে নিয়ে প্লে স্টোরে গিয়ে সার্চ দিলাম। বাহ, অনেকগুলোই তো অ্যাপস আছে। প্রথমেরটাই ডাউনলোড দিলাম। একটা ভিলেন মার্কা হাসি দিয়ে বললাম, বালিকা পালাবি কই? তোর জন্য ডাউনলোড করছি মেয়ে পটানোর বই। প্রথম ধাপে কিছুটা টিপস দেওয়া আছে, সেগুলো থেকেই শুরু করি। ছেলেদের সুবিধার্থে নিচে এক্সপ্রেশন সহ বর্ণনা করা হলো। মেয়েরা পড়ো না প্লিজ। যে 9টি ব্যাপারে সচেতন হলে প্রত্যেকটা ছেলের ভাগ্যে জুটবে সুন্দরী প্রেমিকা, সেই সহজ 9টি ব্যাপার নিচে দেওয়া হলো। আমি তো এটাই খুঁজতেছিলাম। আমি অবাক হয়ে গেলাম। ওর অধীর আগ্রহে বিষয়গুলো পড়তে লাগলাম। 1 নম্বরে ছিল, চোখের দিকে তাকিয়ে কথা বলুন। আলাপের সময় তার দেহের দিকে তাকাবেন না। এতে আপনার প্রতি তার বিরূপ ধারণা তৈরি হবে। নাউজিবিল্লাহ, এত খারাপ এখনো হয়নি। পরীর চোখের দিকেই তাকিয়ে তো আজ এই দশা। পরে কি আছে বলুন দেখি। 2 নম্বরে ছিল, পরিপাটি থাকুন। নারীরা সবসময় তার সঙ্গীটি পরিপাটি ও সুগন্ধময় পরিবেশ ভালোবাসে। এই বিষয়টা আমার মাঝে একটু কম আছে। ছেলেটা শান্ত প্রকৃতির হলেও একটু বেখেয়ালি আর অগোছালো। 3 নম্বরে ছিল, তাকে সহায়তা করুন। হাই রে, বলে কি? তাকে সহায়তা করতে গিয়ে তো সুখের জীবনটা মাটি করলাম। এখন পরিবার পরিকল্পনা করতাম খালাতো বোনকে নিয়ে। সেই জায়গায় কি করতেছি দেখতেই পাচ্ছেন। এরপরেও যদি না পটে, থিওরি ভুল। 4 নাম্বার ছিল, তাকে নিজের মতো আপন করে নিন। মেয়েরা সামাজিক ও মিশুকদের প্রতি আকৃষ্ট হয়। আর কি করতে পারি আপনারে বলেন? আমি তো মিশুক না। এটা পারবে বনলতা। ওর যা কবিতা, হাসতে হাসতে পেটের ভাত এমনিই শেষ হয়ে যায়। না, এটা হবে না, অন্যটা দেখি। 5 নাম্বারে ছিল, একসঙ্গে থাকা অবস্থায় ফোন পরিহার করার চেষ্টা করুন। ফোনে কথা বলার সময় বোঝাতে চেষ্টা করুন আপনি তার প্রতি মনোযোগী, তার প্রতি আপনার পূর্ণ আকর্ষণ রয়েছে। বাস্তবেই তো কাছে পায় না। আর ফোন দিয়ে আমি কি সিম কোম্পানির অফিসে মেয়েদের সাথে কথা বলবো? সে তো নির্বাক পড়ি। এটাও হবে না। নেক্সট। 6 নম্বরে ছিল, তাকে বিভিন্ন প্রশ্ন করুন, বিশেষত তার সম্পর্কে। মেয়েরা সবসময় তার ব্যাপারে আলোচনা পছন্দ করে, যেমন তার ভালো লাগা, প্রিয় জিনিস ইত্যাদি। পরি সবসময় আলোচনার ঊর্ধ্বে। আমার কোনো আলোচনাই তার সমতুল্য নয়। 7 নম্বরে ছিল, কোথাও প্রবেশের সময় আগে গিয়ে দরজা খুলে তাকে স্বাগতম জানান। এই বিষয়টি নারীদের ভীষণ প্রিয়। এই সিচুয়েশনে আজও পড়িনি, কোনো সময় পড়লে ট্রাই করব। 8 নম্বরে ছিল, তার থেকে পরামর্শ নিন, যেমন কোনো কাজ শুরু করার আগে মতামত চাওয়া। এতে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দেন।
দূর হুদায় এমবি নষ্ট করলাম। 9 নম্বরে ছিল তারপরেও না পড়লে জোকের মতো লেগে থাকুন, হাল ছাড়বেন না। দেখলেন সবাই, প্লে স্টোরের অ্যাপসও ব্যর্থ। শেষ পর্যন্ত আমার দলেই আসতে হয়েছে। তবে শেষের রুলসটা ফলো করতেই হবে, লেগে থাকবো তার পিছন। হয়ে যাক যা কিছু, ধরেই তো আর সবকিছু হয় না। সাধন বলে একটা শব্দ আছে। জানি কিছু দুষ্ট মেয়েরা পড়ে ফেলেছে, যাক পড়লে ভালোই হয়েছে, সহজশীলীদের কষ্টটা বুঝতে পারবে। কোনো ভাইকে আর রুলস ফলো করতে হবে না। পরি জিম মেরে বারান্দায় দাঁড়িয়ে আছে, আমি গিয়ে তার পাশে দাঁড়ালাম। বিকেলের মুগ্ধ হয় তার আধো খোলা চুল বাতাসে উড়ানোর দৃশ্য মন্দ নয়। পরীর দিকে একবার সুদৃষ্টিতে তাকিয়ে মনটা বিষণ্ণ হয়ে গেল। কোথায় পরি আর কোথায় আমি? পরি তো পরি, আর আমি তো কোন গায়ের রাখাল। কোনোভাবেই তো যায় না পরির সাথে আমার। তাহলে মিছেমিছি কেন পরির পেছন পড়ে আছি? কোনো রুলসই ফলো করতে হবে না, নিজের বিবেকটাই বাধা দেয়। হতে পারে পরি কথা বলতে পারে না, কিন্তু তার রূপ আর মাধুর্য মায়াবী, সবকিছু তো আর অস্বীকার করা যায় না। আস্তে আস্তে পিছন হাঁটলাম সেখান থেকে, তবে পারলাম না অনুভূতিগুলোকে সঙ্গে নিয়ে পিছু হাঁটতে। থাকুক না কিছু অনুভূতিগুলো পরির কাছে, আমি না হয় অনুভূতি ছাড়া ভব ঘুরে হাঁটি। দিনের আর বাকি সময়টা পরের ধারে কাছেও ঘেসিনি, আনাচের কাছেও যাইনি। চুপচাপ বসেছিলাম বনলতার সঙ্গে ছোট্ট কুটিরে। বনলতা মোমের আলোয় উপন্যাস লিখে চলেছে। উপন্যাসের নাম সে ভিন্ন দেশি। আজকে নতুন শুরু করলো, সামনের বইমেলায় প্রকাশ পেতে পারে। বনলতা বেশ কয়েকটি গল্পের বইও প্রকাশ করেছে, কবিতার বইও অনেকগুলো প্রকাশ করেছে। ওর তো আর কাজ নেই, সারাদিন শুধু এই কাজগুলোই করে। আমি ওর চৌকিতে বসা, সে চেয়ারে বসে উপন্যাস লিখছে। হতাশ মনে বনলতাকে বললাম, ওহে কবি, শুনো মোর আরজি, তোমার এই উপন্যাসে থাকবো কি আমি? বনলতা বিস্মিত হয়ে আমার দিকে তাকিয়ে আছে, হাসি মুখে বলল, লিখা করিলাম বন্ধ, করিব আজি আনন্দ, কি মজা হিমেল বলেছে ছন্দ। মুচকি হেসে বললাম, আরে দূর পাগল, আমি কি তোর মতো নাকি? 15 মিনিট ভেবে এই 3টে লাইন ছন্দ মিলালাম। এখন বলো, উপন্যাসে আমাকে রাখবি? বনলতা বলল, বন্ধু চিন্তা করেছ কেন বৃথা, পুরো উপন্যাসটা তো তোমাকে ঘিরেই লেখা। আমি বললাম, ওয়াও, বলিস কি? তাহলে তো পড়তে হয়, দে তো পাণ্ডুলিপিগুলো। বনলতা বলল, ওহো। আমি বললাম, আচ্ছা একবার বই ছাপুক তারপর পড়বো। রাত 11টার সময় বাড়িতে আসলাম। বাহিরের লাইট বন্ধ, দরজায় টুকা দিলাম। একটু পর আম্মু দরজা খুলে দিল। ঘুম ঘুম চোখে আম্মু বলল, বৌমা রুমে খাবার নিয়ে গেছে, খেয়ে নিস। আমি বৌমা শব্দটা শুনে কেঁপে উঠলাম। বলে কি? তবে মনটা আবার ভার হয়ে গেল পিছনের কথাগুলো ভেবে। নিজের বিবেকের কাছে নিজেই বন্দি। রুমে এসে দেখি পরি চেয়ারে বসে আছে, চোখে ঘুম ঘুম ভাব। আমি পরীকে দেখেও না দেখার ভান ধরে নিচে বিছানায় শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছি। পেটে খিদে থাকা সত্ত্বেও কেন জানি পেট ফুলে আসছে পরীকে দেখে। ক্রোধ নাকি না পাওয়ার যন্ত্রণা সঠিক ধরতে পারছি না। মোটামুটি বিছানা করা শেষ। পরীর দিকে হালকা তাকালাম, সে আমার দিকে বিস্ময়কর ভাবে তাকিয়ে আছে। আমি তাকাতেই আমাকে হাতের ইশারায় বলল, ভাত খেতে। আমিও দেখেও না দেখার ভান করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। পেট ফুলে আসছে, খাবো কি ছাই। মধ্যরাতে ঘুম ভাঙলো পেটের খিদায়। শোয়া অবস্থায় লক্ষ্য করলাম পরি চেয়ারে বসে আমার ছোট্ট টেবিলটার উপর মাথা রেখে অনবরত শব্দহীন কেঁদে যাচ্ছে। পাশে মোমবাতির আলো মিটিমিটি জ্বলছে। আমি নাড়াচাড়া করিনি। মনের মাঝে অনেকগুলো প্রশ্ন জমে গেল। পরি কাঁদছে কেন? আমার কোনো কথায় কষ্ট পেয়ে পরি কাঁদছে, নাকি নিজের ব্যক্তিগত কোনো কারণে কাঁদছে? পরির মনে কিসের এত কষ্ট? দিনের বেলায় ওর হাসি খুশি মুখ দেখে বোঝার উপায় নেই পরি রাতের গভীরে এভাবে কাঁদতে পারে। আবারও ঘুরে ফিরে সেই অতীতের প্রশ্নগুলোই আসছে। কে এই পরি? কি তার পরিচয়? কিসের ভয়ে সে আজ বাখিন? কিভাবে এসেছে এই দেশে? কারা তাকে নিয়ে এসেছে? পরদিন দুপুরে চলে গেলাম আনাসের ফার্মেসিতে। আনাস বলল, তোর জন্য একটা সুখবর আছে। অন্যমনস্ক হয়ে আনাসের ফার্মেসিতে বসেছিলাম। হঠাৎ সে কথাটা বলল। আগ্রহ নিয়ে বললাম, কি? আনাস বলল, মেয়েটার পরিচয় জানতে পেরেছি। আমি বললাম, বলিস কি? কিভাবে? আনাস বলল, সে তো সাধারণ কোনো মেয়ে নয়। আমি বললাম, মানে? আনাস বলল, তোকে টুপ হিসেবে ব্যবহার করছে। আমি বললাম, বলিস কি এসব? আনাস বলল, আমার কথা বিশ্বাস হয় না তোর? আমি বললাম, তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। আনাস বলল, আগস্ট 12, 2020 এই দিনটার একটা বিশাল বড় প্ল্যান সাজানো আছে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো সেদিন তোর মৃত্যুও হতে পারে, এবং সেটা পরীর হাতেই। আমি বললাম, হোয়াট? মানে আনাস, আমি বুঝতে পারছি না, কি বলছিস তুই? আনাস বলল, এইটুকু শুনেই হাঁপিয়ে উঠেছিস? আরো কথা বাকি আছে। আমি বললাম, পরিষ্কার করে বলতো, কি বলতে চাইছিস? আনাস বলল, আমি সঠিক পুরোটা জানি না, তবে সব তথ্য কিছুদিনের মধ্যেই হাতে আসবে। তবে সরি, তোকে বলতে পারবো না। চোখের সামনেই সব দেখবি, সময়ের সাথে সব বুঝে যাবি। আর আমি যদি এখন বলি তাহলে তুই সব তালগুল পাকিয়ে ফেলবি। আমি বললাম, ওর পরিচয়টা একটু। আমাকে থামিয়ে দিয়ে আনাস বলল, ব্ল্যাক লেডি কিলার, আন্ডারওয়ার্ল্ডের ডন, মিসেস শুভ্রা। আর তুই ভাবছিস সে ভারতীয় না? বোকা, বড় বোকা তুই। একটা মেয়ে তোর পিছু নিল আর অমনি তোর মন পড়ে গেল। মানে বুঝতে পারলাম না। মানুষ যাচাই বাছাই করে। মেয়েটার হাতে হিন্দি লেখা দেখেই বুঝে গেলি সে ভারতীয়? শুন গাদা,
23টা দেশের ভাষায় সে সমানভাবে পারদর্শী। ওর জন্ম কোথায় জানিস? জানিস না, ওর জন্ম বাংলাদেশে। আমি বললাম কিন্তু অত কথা বলতে পারে না। আনাস বলল আর 3 দিন সেই মেডিসিনের মেয়াদ থাকবে যার সাহায্যে সে বোবা হয়েছিল, শুধু ত্বকের টুপ বানানোর জন্য। আমি বললাম আমাকে কেন? আনাস বলল সময়ের অপেক্ষা করো বন্ধু, এই ভয়ঙ্কর খেলায় আমিও যোগ দিব। তোকে যা যা বলবো ঠিক তাই করবি, না হয় কিন্তু 12 তারিখের আগেই দুজনে বিপদে পড়বো, পুরো দেশটা ওলট পালট হয়ে যাবে। আর খবরদার এসবের কোনো প্রকার ইঙ্গিত তুই শুভ্রাকে দিবি না। আমি বললাম কিন্তু তুই জানলি কি করে? আনাস বলল একটা কথা মনে রাখিস, মনোবিজ্ঞান আমার পেশা হলেও হ্যাকিং আমার নেশা। রাতে তোকে আমার ল্যাবে নিয়ে যাব, এখন আগের মতো হয়ে যা, ভেঙে পড়িস না। তোদের পুরো 30,000 মানুষকে গোল খাওয়ানোর সক্ষমতা আমার আছে। আমি বললাম ঠিক আছে। আনাস বলল গতকাল শুভ্রাকে প্রপোজ করেছিলি না? আমি বললাম ও মাই গড, এটাও জানিস? আনাস বলল হো বন্ধু, তুমি এখন 2020 সালে আছো। তুমি যখনও এই মেয়ের কথা আমাকে বলেছ তখন থেকে তুমি চিন্তামুক্ত থাকলেও আমি দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। আমি বললাম আমার প্রেশারটা একটু মাপতো, লো হয়ে গেল কিনা? আনাস বলল কিছুই হয়নি, সব মনের ভয়। ভয় পাস নে, সাহস রাখ। চলে আসছিলাম, পিছন থেকে আনাস আবার ডাক দিয়ে বলল তোর মোবাইলটা চাইতে পারে, আমার কাছে সিমটা দিয়ে যা। কি করার, পিছন ফিরে গিয়ে সিমটা দিলাম। আনাস একটা নতুন সিম দিল আমার মোবাইলে। আনাস বলল এই সিমটাই অনেক কিছু, আজকে বাসায় গেলে দেখবি তোর কাছে তোর মোবাইলটা চাইতে পারে, দিয়ে দিস, সমস্যা নেই। আর হ্যাঁ, শুভ্রা কিন্তু তোমার প্রতি দুর্বল হচ্ছে, কখনো না করিস না, হতে পারে এটাও একটা টার্নিং পয়েন্ট আমাদের জন্য। আমি বললাম না করব কেন? আনাস বলল সময়ের অপেক্ষা করো বন্ধু, সব আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে।